সাধারণ বন্দ্যোপাধ্যায়কে আমরা আদর্শ হিসেবে মানি। আজকে নেত্রী হাইজ্যাক হয়ে গেছে, নেত্রীকে কিছু লোক তার পরিবারের লোক হাইজ্যাক করে নিয়েছে তার বড় পরিবারের থেকে। আপনি দেখুন তার পরিবারের সদস্য, তার রক্তের পরিবারের সদস্য হয়তো ওখানে আছে, তার বৃহৎ পরিবারের সদস্য এখানে আছে। দিদি কোন জায়গায় আছে? দিদি বিড়লা প্ল্যানেটোরিয়ামে আছে। কোন দিকে? ওইদিকে। ওটা আমি জানলাম আর ঢুকে পড়ি। আচ্ছা, এটাও তৃণমূল, ওটাও তৃণমূল। ওটাতেই যাও। ওটাতে যেতে চেয়েছিলেন, এখানে ভুল করে চলে এসেছেন। আচ্ছা, আপনি খারাপ লাগছে না দিদির কাছে যাননি? কি বলবো, এখানে তো এই সমস্যা চলছে, সমস্যা তো সেটাই চলছে। ওরা তো হেরে গেছে, আর কি বলবো, যদি থাকতে তো এটা কিছু হতো না। এত কিছু হতো না। আগের মতো আবেগ আর নেই। আগের মতো না, মন ভেঙে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যাবেন না? হৃদয়ে তো মমতা ব্যানার্জি আছে। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। এই বিগত বছরগুলোতে আপনারা যেভাবে 21শে জুলাই দেখে এসছেন, এবারের 2026-এর 21শে জুলাইটা একেবারে অন্যরকম। তার কারণ তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই মানে সাধারণ মানুষের মনে একেবারে পরিষ্কার ধারণা হয়ে গিয়েছিল, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হবে, জেলা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ তারা আসবেন, কর্মীরা আসবেন, সমর্থকেরা আসবেন, 21শে জুলাইয়ের ওই মঞ্চে সামিল হবে। কিন্তু 2026-এ যখন পালা বদল ঘটলো, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা থেকে সরে গেল, তখন দলটা দুভাগে ভাগ হয়ে গেল। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এবং সেই দুটো তৃণমূলের কোনোটাই এই 21শে জুলাই আর ভিক্টোরিয়া হাউসের সামনে নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে আমি রয়েছি এই মুহূর্তে, এবং অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। অর্থাৎ এবারে 21শে জুলাই তৃণমূলের দুটো সমাবেশ হচ্ছে। এবং এই গোটা সমাবেশটাতে যদি আপনি দেখেন, চেনা ছবি একেবারেই নয়। প্রথমত যে জেলা থেকে প্রচুর মানুষ আসতেন, শয়ে শয়ে মানুষ আসতেন, তারা বাস নিয়ে কেউ আসতেন, কেউ আগের দিন চলে আসা, সেই যে আগের দিন স্টেডিয়ামগুলোতে রাত কাটানো, সেই কোনোটাই আর এবারে হয়নি। আপনাদের মানে এই যে আবেগ, এই আবেগটা কি কোথাও গিয়ে ভেঙে গেল? দেখুন, শহীদ তর্পণ করা এবং সিনেমা আর্টিস্টরা সামনের বেঞ্চে বসে থাকা, এটা বোধহয় আবেগের সঠিক বিজ্ঞাপন কোনোদিন হতো না। আমার মনে হয় আজকে ফার্স্ট বেঞ্চে প্রথম সারিতে শহীদের পরিবার বসে আছে। আমার মনে হয় সেটা অনেক বেশি আবেগকে পরিস্ফুট করছে। এটা নিশ্চিত যে আরও বেশি জন যারা আছে ওই দিকে, কিছু জন তারা একসাথে করতে পারলে সবচেয়ে ভালো হতো। কিন্তু একটা পোল ডিবাকেল হয়েছে, একটা রাজনীতিতে ভোটে আমরা হেরেছি। আমাদের এখন উচিত আত্মসমালোচনা করে কোনটা ঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে, সেগুলো বিচার করা। সেগুলো বিচার না করে যদি আমি আমার পুরাতন ঔদ্ধত্যেই টিকে থাকি, তাহলে কি আমরা আর এগোতে পারবো? আমরা তো এগোতে পারবো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা অন্য রকম। এখানে শহীদের পরিবাররা আগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা এখনও আসছে, সভা শুরু হয়ে গেছে, এখনও কর্মীরা আসছে, তারা স্বতঃস্ফূর্ততার সঙ্গেই আসছে। তারা তৃণমূল কংগ্রেসটা যে স্পিরিটে হয়েছিল, যে কালেকটিভ ইউনিট, তৃণমূল স্তরের কর্মীদের কথা শোনা হবে নাকি ক্যামাক স্ট্রিটের 7 তলার কথা শোনা হবে, আজকে মনে হয় সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কর্মীদের এসে গেছে। আজকের এই মঞ্চে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই, যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিষ্ঠাতা, যার মুখ দেখে এতদিন এই সাধারণ বন্দ্যোপাধ্যায়কে আমরা আদর্শ হিসেবে মানি। আজকে নেত্রী হাইজ্যাক হয়ে গেছে, নেত্রীকে কিছু লোক তার পরিবারের লোক হাইজ্যাক করে নিয়েছে তার বড় পরিবারের থেকে। আপনি দেখুন তার পরিবারের সদস্য,
তার রক্তের পরিবারের সদস্য হয়তো ওখানে আছে, তার বৃহৎ পরিবারের সদস্য এখানে আছে। শহীদ পরিবার তারাও কি ভাগ হয়ে গেছে? মানে আপনাদের এখানে কতজন শহীদ পরিবার? শহীদ পরিবার আমাদের এখানেই সবাই আছে। সবাই। আর দাদা আরেকটা বিষয়, একটা অভিযোগ আমরা শুনছিলাম গতকাল একটা টেলিভিশন প্রোগ্রামেও দেখলাম যে শহীদ পরিবারদেরকে নিয়েও খেলা হয়েছে, রাজনীতির খেলা। সে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বললেন, গতকাল বিধানসভায় বলেছেন, নিশ্চয়ই তিনি সত্যিই বলেছেন, এবং আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের নেত্রীর কথার জন্য অপেক্ষা করছি। দেখুন, শহীদের উপর যদি আঘাত হয় এটা তো দুর্ভাগ্যের চেয়ে আর কিছু হতে পারে না। নিশ্চিত আমরা আশা করব আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উত্তর দেবেন। তিনি যদি উত্তর না দেন সঠিকভাবে, তাহলে আমরা ধরে নেব বর্তমান মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা ঠিক। আজকে ইচ্ছা করছে না দিদির কাছে? এখন তো জাভেদ খান আমাদের অনেক কাজকর্ম করে দেয় বা অনেক কিছু দেখে, তার জন্য ওনার জন্য কাছেই এসেছি। আপনারা তৃণমূল কংগ্রেস দলটা কবে থেকে করছে? হ্যাঁ, তৃণমূল এই মানে 21শে জুলাই যে আবেগ, সেই আবেগ প্রথম থেকে 21শে জুলাই তো আগে আপনারা আসতেন একটা আবেগ নিয়ে, এখন কি নিয়ে এসছে? এখন মোটামুটি সেরকম আগের মতো আবেগ নেই। দেখুন, একটা সিট ওই জাভেদ খান জিতিয়েছে, দিদি জেতায়নি, ওই জাভেদ খান। মানে আপনাদের তপসিয়াতে জাভেদ খানের মুখ দেখে ভোটটা হয়? হ্যাঁ, জাভেদ খান, আর কোনো নেতা না, একটাই নেতা জাভেদ খান। জাভেদ খান যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকতেন আপনারা ওখানেই যেতেন? হ্যাঁ, নিশ্চয়ই যেতাম, নিশ্চয়ই যেতাম। কেন যেতাম? আমাদের একটাই, আর কেউ নেই। কিন্তু এই যে সবাই বলে যে যারা তৃণমূল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে তৃণমূল করে, সেখানে আপনারা সেটা নয়, আপনারা জাভেদ খানকে দেখে। জাভেদ খান মাত্র একটাই নেতা, আমাদের জাভেদ খান। জাভেদ খান ছাড়া কোনো নেতা। মানে আপনারা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা ব্যানার্জির না, মাত্র জাভেদ খান। হ্যাঁ, যখন দিদির ভালো খারাপ দিন ছিল তো জাভেদ খান ছিল, আর কেউ ছিল না। জাভেদ তাকে দিল কি? দিদি কিছু দিনই দিয়েছে, বলুন আপনি। যা দিয়েছিল কেড়ে নিয়েছে। লক্ষ্মীর ভান্ডার সবাইকেই দিচ্ছিল দিদি, এখন অন্নপূর্ণা ভান্ডার অনেকেই পায়নি, অনেকেই পায়নি। আপনি পেয়েছেন? দুঃখিত। আপনি পেয়েছেন? না, আমিও পাইনি। একবার পেয়েছি, পেয়ে আর পেলাম। একবার পেয়েছেন? হ্যাঁ, একবার পেয়ে আর পেলাম। কি কারণে? মানে কি কারণে তো বলছেই না, না শুধু যাচ্ছি এখানে ওখানে দৌড়াচ্ছি, ব্লকে যাচ্ছি, পঞ্চায়েতে যাচ্ছি, আবার পঞ্চায়েতে জমা দিয়েছি। অনেকে আমার মতো অনেকই মেয়ে ছেলে আছে, হ্যাঁ, মানে 4 ভাগের 1 ভাগ পেয়েছে। 4 ভাগের 1 ভাগ পেয়েছি আমাদের। এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা মানে এখন লাস্ট অব্দি 1,500 টাকা পেতে। হ্যাঁ, সবাই পেত। সেই টাকাটা দিয়ে আপনারা কি কাজে লাগাবেন? আমাদের বাড়িতে খুব উন্নত হতো। ওই কাজ, ওই যে গরিব মানুষ, আমরা তো চাষবাস করি, চাষবাসের মানুষ, আমাদের বাচ্চার টিউশনির পয়সাটাও ওখান থেকে দিই। কোনো সময় আমরা বাজারও করতাম, কোনো সময় কাপড়ও নিতাম। হ্যাঁ, এবার যে ঈদ হলো, ঈদের পরবে আমাদের খুব আনন্দিত লাগলো। সবাই লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলে সবাই কাপড়ের দোকানে খুব ভিড়। হ্যাঁ, আর সেটা হবে ওটা এখন কই, এখন তো মানে অর্ধেক থেকে বেশিরভাগ পাচ্ছে না। খুব দুঃখিত, এ নিয়ে খুব আন্দোলনও করছেন এই ছেলেরা। এমনি মানে মালদায় আপনার স্বামীরা চাষবাস করে, চাষের দাম ঠিক পাওয়া যায়, মজুরি ঠিক পাওয়া যায়? চাষবাস করি, সবজির দাম হয়, এবারে এসেছিল মানে ধানের দাম। মজুর যারা ক্ষেত মজুর হিসেবে কাজ করে তাদের কত টাকা রোজ আছে? 300, হ্যাঁ, এরকম 300-500 এরকমই হয়। এতে তো সংসার খুব ভালোভাবে চলে। হ্যাঁ, ভালোভাবে চলে। এই পরিবর্তন তো হয়েছে, এই সমস্ত মানে মজুরি বৃদ্ধি হবে বলে মনে হয়, বা কৃষকদের মানে আপনাদের খেটে খাওয়া মানুষের কোনো পরিবর্তন হবে বলে মনে হয়? এখন তো মানুষ বলছে যে সাধারণ মানুষ বলছে যখন সরকার পরিবর্তন হলো তো শিল্প করুক, হ্যাঁ, কাজকর্ম পাই। বিদেশে ছেলেগুলো যাচ্ছে, মারা যাচ্ছে রাস্তাঘাটে। হ্যাঁ, বিদেশে থাকা খুব মানে পরিবারে খুব দুঃখিত হচ্ছে, ওনার বউরা খুব অসুবিধায় থাকছে যারা বাইরে যায়। আমাদের এলাকায় যদি একটা শিল্প হয় তো গ্রামগঞ্জের ছেলেগুলো কাজ করলে। আপনাদের নেতারা কি মনে করছে এই যে যুবদের ওপর যেভাবে লাঠিচার্জ করা হলো, আপনারা কি মনে করছেন? কি এই যে ছাত্রদের ওপর যেভাবে লাঠিচার্ज करो। देश के भविष्य पर जब लाठी चलता है
तो देश के हर माँ बाप को, हिंदू को, मुस्लिम को, सिख को, ईसाई को तकलीफ होता है, क्योंकि वो इंसान के बच्चे हैं, जानवर के बच्चे नहीं हैं। पहली बात। दूसरी बात, देश तानाशाह को ना पसंद किया था, ना कर रहा है, ना करेगा, और देश जवाब देगा। थोड़ा टाइम लगेगा, जवाब मिलेगा, थोड़ा टाइम लगेगा। আপনারা তো এতদিন তৃণমূল কংগ্রেস দলটা করেছেন দিদিকে দেখে, হ্যাঁ, দিদিকে দেখে আর আমার নিজের লোক আছে কাউন্সিলর এমএলএ ওনারকে দেখে। আমাদের কাউন্সিলর যেখানে যাবে, আমাদের আমিরুদ্দিন বাবু যেখানে যাবে সেখানে আমরা যাব। দিদি তো আপনাদের কাছে আবেগ, সেই দিদিকে ছেড়ে আজকের দিদিকে তো চাই, দিদিকে চাইলে মানে কি, আমার তো আমিরুদ্দিন বাবু যেখানে যাবে ওখানে যাবো। এবার আজকে খারাপ লাগছে না দিদির কাছে যাননি? কি বলবো, এখানে তো এই সমস্যা চলছে, সমস্যাটা সেটাই চলছে। ওরা হেরে গেছে, আর কি বলবো, যদি থাকতে তো এটা কিছু হতো না। এত কিছু হতো না। হ্যাঁ, তো দল হেরে যাওয়া মানে কি একটা দল দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া? ও তো আমি বলতে পারবো না, আমি তো কোনো আপনাদের রাজনীতি কি মনে হয়, আপনারা তো কর্মী, এত বলা নেই। আমাদের চলছে, আমার যে আমিরুদ্দিন বাবু কাউন্সিলর যে আমাকে বলছে ওটাই সেটাই করছি। বড় আছে, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আমরা যাচ্ছি। কিন্তু এই যে দলটা দুভাগে ভাগ হয়ে গেল, এটা আপনাদের কাছে সিনিয়রদের ব্যাপার আছে, ওরা মমতা ব্যানার্জি সিনিয়র আছে, আমাদের আমিরুদ্দিন বাবু সিনিয়র আছে, যেরকম ওরা আলোচনা করছে সে করুন, আমরা চলছি। আপনাদেরকে বলছিলাম যে এবারের 21শে জুলাইটা অন্যবারের থেকে আলাদা। এই আলাদার আরও বেশ কিছু উদাহরণ একটু যদি আমি আপনাদের সামনে বলি, সেখানে প্রথমত তো এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে মঞ্চ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, এবং এই মুহূর্তে যখন 2টো বাজতে চলেছে, যারা যারা এসছিলেন অনেকেই চলে যেতে দেখছি আমি তাদেরকে। আপনি হয়তো, আমি যখন এই বলছি আপনাদের সামনে কথাগুলো, তখন হয়তো দেখবেন অনেকেই বেরিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, যখন এই মুহূর্তে আমি যখন আপনাদের সামনে কথা বলছি, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, এবং সেই বক্তৃতার যেখানে বলছেন তিনি, তার পাশে অনুব্রত মণ্ডল বসে আছেন, আরও অনেকে বসে আছেন। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে যারা যারা এই গরু পাচার থেকে শুরু করে আরও যে সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়। সেখানে অনুব্রত মণ্ডল বসে আছেন, যিনি গরু পাচার কাণ্ডে তার নাম উঠেছিল, অভিযোগ এসেছিল, তিনি জেলে গিয়েছিলেন। এখন তিনি তথাকথিত ভালো তৃণমূলে, আসল তৃণমূল এনাদের দাবি অনুযায়ী। তাই তার বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া হয় সেটা তো আমরা আগামী দিনে দেখতে পাবো। এই 21শে জুলাই অন্যবারের মতন ওই হাজারে হাজারে মানুষ আসেনি, অধিকাংশ সিট এখনো ফাঁকা পড়ে রয়েছে, ছবি আপনারা দেখবেন। এবং এই 21শে জুলাইয়ে কর্মীদের জন্য ডিম ভাত নেই। তারা কি খাচ্ছেন, এখানে প্যাটিস আছে, পাঁপড় আছে, ফল আছে, এই সমস্ত কিছু। অর্থাৎ এইবারের 21শে জুলাইটা অন্যবারের থেকে তো আলাদা। তৃণমূল কংগ্রেসের 2টো 21শে জুলাই হচ্ছে, এবং বেশ কিছু এমন মানুষ বা কর্মীদের সাথেও আমার দেখা হলো বা তাদের সাথে কথা বললাম, তারা নিজেরাই কনফিউজড। এক বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে কথা হচ্ছিল, যাকে আমি যখন প্রশ্ন করি যে আপনি কেন এসেছেন, তিনি বললেন আমি দিদিকে দেখতে এসেছি। কিন্তু দিদি যখন এই মঞ্চে যে দিদি নেই সেটা আমি তাকে বলার পর তিনি অদ্ভুতভাবে উঠে চলে গেলেন। অর্থাৎ কর্মীরা নিজেরাও কনফিউজড যে তারা কোন 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন। অনেকে হয়তো এটাই ঠিক করে উঠতে পারেননি, বা অনেকে এখানে আসার পরেও তারা জানেন না কোন মঞ্চে এসছেন। প্রচুর মহিলা সমর্থক তারা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই যে সমাবেশ করছে 21শে জুলাই, এখানে এসছেন, কিন্তু তারা জানেন না যে এই মঞ্চে দিদি নেই। তাদের বক্তব্য, তাদের নেতারা যা ইনস্ট্রাক্ট করেছে, তাদেরকে যেটা বলেছে, নেতাদের কথা শুনেই এখানে আসা। মূলত আজকের এটা কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এতদিন যে ধারণাটা আমরা জেনে এসছি বা শুনে এসছি যে তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মানেই তাদের কর্মীরা দলটা করেন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে তৃণমূল কংগ্রেস দলটা করেন। আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেটা কোথাও গিয়ে পরিষ্কার হয়ে গেল যে যারা যারা এখানে এসছেন তাদের এলাকার সংশ্লিষ্ট নেতা বা বিধায়ক এখানে আছেন এই মঞ্চে, তাই তারা এসছেন।